স্বাগত ডিবিসি নিউজের শুক্র শনিবারের আয়োজন প্রযত্নে বাংলাদেশে। আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। আষাঢ়ে বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক, কিন্তু প্রকৃতি বৈরী আচরণে এখন বৃষ্টি যেমন কম হয়, আবার হলে হয় অঝোর ধারায়। অমোঘ সত্যি হিসেবে তখন তা পরিণত হয় প্রাকৃতিক বিপর্যয়ে। বন্যায় যেমন ভাসি, তেমনি পাহাড়ের নিচে চাপা পড়ে যায় প্রাণ। শুধু কি তাই, এইসব বিপর্যয় ঘুরে ফিরে আসছে এবং আরও আসবে। প্রশ্ন হচ্ছে, আমরা কতটা প্রস্তুত হতে পেরেছি বিপর্যয় মোকাবেলায়? আজকে তাই আলোচনা করব, বিপর্যয় সামাল দিতে সক্ষম হব কবে। আলোচনা আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন প্রাণী উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান এবং জল পরিবেশ ইনস্টিটিউটের চেয়ারম্যান প্রকৌশলী ইনামুল হক। দুজনকে স্বাগত জানাই আজকে স্টুডিওতে। ইনামুল হককে দিয়ে শুরু করতে চাই। আমরা বিপর্যয় সামাল দিতে সক্ষম কবে, এটা নিয়ে আলোচনার আগে ধরেন, আমাদের বৃষ্টি হলেই যে আমরা ভেসে যাচ্ছি, এটার কোনো রেমেডি কি আপনার কাছে মনে হয়? কারণ বলা হয় যে পলি জমে জমে নদীগুলো তলদেশ ভরাট হয়ে গেছে, ভূমি এ কারণে ফ্লাড জাতীয় হচ্ছে, একদম মানুষের ঘরের মধ্যে পৌঁছচ্ছে, রাস্তা ডুবে যাচ্ছে। সেটার তো কোনো রেমেডি নাই। রেমেডি কি আছে? এটা প্রকৃতির সঙ্গে বসবাস করতে হবে, বন্যার সাথে বসবাস করতে হবে। আমাদের দেশটা হলো একটা ভাটি অঞ্চল, তারপরে এর বর্ষাকাল আছে, শরৎকাল আছে। বর্ষাকালে বৃষ্টি আপনি বলছেন আষাঢ় মাসে বৃষ্টি হবেই, কিন্তু প্রকৃতির বৈরী আচরণ নয়। প্রকৃতি তার স্বাভাবিক আচরণ করে, আমরা বৈরী আচরণ করি। আমরা পাহাড় কেটে পাহাড়ের তলায় গিয়ে বসি, আমরা এমন একটা বাঁধ নির্মাণ করি যে বাঁধের মাধ্যমে নদীর যে বন্যা প্রবাহ একটা অত্যন্ত সীমিত জায়গায় নিয়ে যাই। হ্যাঁ, নদী দখল করছি, খালগুলো দখল করছি। আমি দখলের কথা আনিনি। আমি বলছি কি যে সেই বাঁধটা যেটা দুই পাশে দেওয়া হয়, সেটা নদীর যে প্রবাহ পথ আছে সেইটার সঙ্গে সঙ্গতি রেখে করা দরকার। আমাদের যেমন হাওড় এলাকায় বাঁধ আছে, ডুবো বাঁধ আছে, অর্থাৎ সে অল্প বন্যায় সে ঠেকাবে, কিন্তু বৈশাখ মাসের পরে সে ঠেকানোর কথা না, সে বাঁধটা উপচে চলে যাবে। তো আমাদের এখানে যেমন ফেনী অঞ্চল, ফেনীতে দেখা যাচ্ছে দুপাশে পাহাড়, মাঝখানে কয়েকটা নদী আছে, কহুয়া, তারপরে মুহুরী, তারপরে এই যে কয়েকটা নদী আছে, সেই নদীগুলোকে দিয়ে আমরা মনে করছি যে নদীগুলো বন্যা যেন না করে। তো কেমন করে করবে না? দুপাশে পাহাড়, যদি অতি বর্ষণ হয় তো ফেনীর ওই এলাকাটা ডুবে যাবে। তো এখন সেটাকে একটা হাওড় এলাকার মতো করে পরিকল্পনা থাকলে যে আমরা আগাম বন্যাতে হয়তো ফসল রক্ষা করব, কিন্তু পুরোপুরি বন্যা মুক্ত এলাকা করব, এটা তো সম্ভব না। ফেনীর ওই এলাকায় ছাগলনাইয়া, পরশুরাম, তারপর কি ওই ফুলগাজী বা ওই সব জায়গাগুলো, এর সম্ভব না। হ্যাঁ, তো এই বৈরী আচরণটা কে করছে? বৈরী আচরণ করছে তো আমরা করছি। অকাল বন্যা বলে একটা শব্দ, অকাল বন্যার কোনো ব্যাপার নেই, তো বন্যার সময় অকাল বন্যা। এখন তো বন্যার সময়, কিন্তু অন্য সময় অন্য সময়ও অকাল বন্যা খুব কমই হয়। এটা হলো যেমন আমাদের এখানে শীত হলো পৌষ মাঘ, তাই না? ফাল্গুন মাসেও শেষের দিকে হয়তো কিছু ঝড় টড় হতে পারে, চৈত্র মাসে হয়, চৈত্র মাসে একটু ঝড় বৃষ্টি হয়, কিন্তু এই যে ঝড় বৃষ্টি যেটা হয়, খুব দ্রুত মাটি সেটা টেনে নেয়। মাটি কিন্তু শুষ্ক থাকে, দ্রুত পানি টেনে নেয়। তবুও কিছু উপচে যাওয়ার একটা থাকে, উপচে যেতে পারে নদীর উপরে, সেখানে আমাদের ফসল থাকে, বোরো ফসল থাকে বা রবি শস্য থাকে, সেখানে সেটা ঠেকানোর জন্য আমরা পানি উন্নয়ন বোর্ড, তো আমিও ছিলাম, সেও ছিল, উনিও ছিলেন, তো সেখানে আমরা একটা ডুবো বাঁধ করতাম। অকাল বন্যা যদি হয়, ওটাকে অকাল বন্যা বলে, হঠাৎ করে বন্যা আসলো, কিন্তু সেটাও একটা, এবং সেটাও ফ্ল্যাশ ফ্ল্যাট আসলো, পানি নিয়ে বেরিয়ে চলে গেল। কারণ এটা চলতে থাকবে। যেমন এই যে বর্ষাকালে এটা একটা ভাসান মেঘের পানি হচ্ছে, যেখানে ভাসান মেঘটা যেখানে যাচ্ছে সেখানে বৃষ্টি হচ্ছে, এখানে কোনো গুড়ুম গরম শব্দ নাই, কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে। কিন্তু চৈত্র মাসে গুড়ুম গরম শব্দ হবে, ধপাস করে মেঘ পতন হবে। তো সেটা হলো অকাল বন্যা, হঠাৎ করে বন্যা হয়ে গেল, হঠাৎ করে আবার বন্যা বেরিয়ে গেল। তো ওই সময় আমাদের কিছু বাঁধ থাকে, ডুবো বাঁধ থাকে নিম্ন উচ্চতার, তো সেটা হতে পারে। কিন্তু যদি পুরোপুরি বন্যামুক্ত করতে হবে, তাহলে এখন এই যে প্রশ্ন আসছে যে তিস্তায় বন্যা আসতেছে, আবার এটা বলা হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা করতে হবে। আরে ভাই, সেটা তো তিস্তা মহাপরিকল্পনা একটা ভুল জায়গায়, এটা যেখানে করা হচ্ছে সেই বন্যার প্রবাহ পথে, নদীর প্রবাহ পথে কোনো হয় নাকি? যে কোনো স্ট্রাকচার করবে 1 বছরের মধ্যে ভেঙে চলে যাবে। তো
এই যে একটা বৈরী আচরণ আমরা করতে চাই, ইতিমধ্যে তিস্তার যে দুই পাশে বাঁধ আছে, 3 কিলোমিটার দূরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে, অনেক ভালো আছে। ব্রহ্মপুত্র নদের যেমন 15 কিলোমিটার গড়ে দূরে আছে, অনেক ভালো আছে। ওমা, ব্রহ্মপুত্র নদের ভিতরে সব চ্যানেলগুলোকে বেঁধে দিবে এরকম পরিকল্পনাও এসেছিল। এরা তো তিস্তা পরিকল্পনা কেন, এটা তিস্তার যদি একটা চুক্তি করে দিতে পারে, তার পরবর্তী একটা ব্রহ্মপুত্রকে বেঁধে ফেলবে, এরকম একটা ভেতরে বেঁধে ছোট ছোট করে ফেলবে, উন্নয়ন করে ফেলবে বলে একটা চুক্তিও করে দিতে পারে। টাকা আসবে তো, অথবা টাকা তো আসে না, টাকা লগ্নি হয়ে যায়। আমার দেশের লোকেরা, দেশের মানুষরা ঋণী হয়ে যায়, আমাদের মাথা পিছু ঋণ বেড়ে যায়, আমরা বরং ডেকে নিয়ে আসি। এবং কয়টা উন্নয়ন প্রকল্প আমাকে দেখান যে কতগুলো উন্নয়ন প্রকল্প সফল হয়েছে বা একটা কার্যকর হয়েছে বা মানুষের সুফল দিতে পেরেছে। কতগুলো উন্নয়ন প্রকল্প করতে গিয়ে অর্ধেক পড়ে আছে, কতগুলো উন্নয়ন করে শুধু লোপাট হয়েছে, জি, তাই না? তাই এটা বৈরী আচরণ আমরা করি, প্রকৃতি করে না। একদম পরিষ্কার। যেটা আসবো আমি মোহাম্মদ মাহফুজুর রহমান আপনার কাছে আসি, যে হাওড়াঞ্চলের কথা তো এনামুল হক বললেন, সেখানে একটা জিনিস খুব এখন আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে যে মাঝখান দিয়ে যে রাস্তাটা করা হয়েছে, সেটি বলা হচ্ছে সেটি একটা বিপদ ডেকে এনেছে, সেটি বলা হচ্ছে সেটি আনপ্ল্যান্ড করা হয়েছে, সেটির কারণে ওই এলাকায় বন্যার অবস্থা আরও খারাপ হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড করেছে নিশ্চয়ই রাস্তাটা? পানি উন্নয়ন বোর্ড করে নাই। পানি উন্নয়ন বাধা দিয়েছে কি? ওইটা তো বাধা দেওয়ার কথা ছিল, উচিত ছিল। হাওড়ের যে রাস্তাটা করা হয়েছে, সেই রাস্তাটা আসলে তখনকার মহামান্য প্রেসিডেন্টের এলাকা, সেই প্রায়োরিটিতে রাস্তাটা করা হয়েছে। সুতরাং সেখানে পানি উন্নয়ন বোর্ড বাধা দিবে বা পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে কোনো অনুমতি নেওয়ার কোনো প্রশ্ন তখন ছিল না। তাহলে পানি উন্নয়ন বোর্ড থাকার দরকারটা কি? আপনারা ইঞ্জিনিয়ারিং করে ওখানে বড় জায়গায় আছেন। আমি এটা মিন করছি না, আমি মিন করছি সরকারের উচ্চ স্তরে যখন কোনো সিদ্ধান্ত হয় এবং তারা যদি মনে করে যে আমরা এটা করব, কোনো সংস্থার কাছ থেকে জিজ্ঞেস করবো না, এটা তো তাদের সরকারের বিষয়। আর রাস্তাটার বিষয়ে যেটা বললেন, যে আমি যদি বন্যার কথাটা বলি, হাওড় অঞ্চলের বন্যাটা তো আসলে একটা জিনিস চিন্তা করতে হবে। হাওড় অঞ্চলের বন্যাটা কিন্তু দুই ধরনের হয়, যেমন এইবারের বন্যাটা হয়েছে এক ধরনের, আর বেশিরভাগ সময় হয় আমাদের আপের বৃষ্টি। জাস্ট হাওড়টা হলো আমাদের ফুটহিল, তো ফুটহিল হলে ওই পারে দেখেন চেরাপুঞ্জি, যেটাকে আমরা বলি যে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সেখানে। তো সেই বৃষ্টিটা যাবে কোথায়? 1 থেকে 2 ঘন্টার মধ্যেই কিন্তু এটা আমাদের হাওড়ে ঢুকে। তো হাওড়টাও এরকম এত নিচু এলাকায় আল্লাহরই সৃষ্টি এরকম করছে এটাকে, যে ওই জায়গায় এসে পানিটা জমে। তো এখন এই জমা পানিটা যখন আসবে, এই জমা পানিটা আসবে কোন দিক থেকে? আসবে তো নদী দিয়ে। এখন সেই নদী এবং যে প্লেন ল্যান্ড আছে তার উপর দিয়েও আসে, যখন বন্যা বেশি হয় উপর দিয়ে আসবে। এখন এর মধ্যে শুধু আমি বলবো যে ওই একটা রাস্তা না, হাওড় অঞ্চলে একাধিক রাস্তাই হয়েছে, সেখানে প্রচুর রাস্তা করেছে, যেটা কোনো তারা কখনোই পানির যে প্রবাহটা, সেই প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে যাবে, নদীর স্লোপটা কোন দিকে, এবং সেখানে যে বাধাগ্রস্ত হবে, এই ধরনের হাইড্রোলজিক্যাল অ্যানালাইসিস করেছে কিনা আমার জানা মতে, আমি যতটুকু জানি কেউই করে নাই। এখন আমি একটা কথা সমস্ত অনুষ্ঠানে প্রায়ই বলি, দেশবাসীকেও বলি, আজকেও আমি বলছি, আমরা করি উন্নয়ন, আসলে আমরা টেকসই উন্নয়ন করি না। তো আপনি যত উন্নয়নে করেন দুনিয়াতে, কোনো উন্নয়নে টিকবে না যদি সেটা সাস্টেনেবল না হয়। তাহলে সাস্টেনেবল কেন হচ্ছে না? সেই রুট কজটা আমাকে আগে জানতে হবে। এই রুট কজটা জানার পরে আপনি ডেভেলপমেন্টে যাবেন। তো রুট কজের মধ্যে একটা কজ হলো, আমি যেটা বিশ্বাস করি এবং আমি এটা সবসময় বলি, যদি পানি সম্পদের ব্যবস্থাপনা না করে আপনি যে কোনো উন্নয়ন করেন, সেখানে দেখা যাবে যে হয় পানির ক্রাইসিস, অথবা পানি এমনভাবে ফ্লো হচ্ছে যে সেই উন্নয়নটাকে ধুয়ে নিয়ে যাচ্ছে। তো সরকারের প্রথম যে পরিকল্পনা, যে কোনো মাস্টার প্ল্যান যদি করে, সেই মাস্টার প্ল্যানের মধ্যে প্রথম শর্ত থাকা উচিত যে সেখানে যে পানি প্রবাহ কীভাবে যাবে। সেখানে একটা সিম্পল এক্সাম্পল দিই আপনাকে, যেমন ধরেন বাংলাদেশের যতগুলি, ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম থেকে শুরু করে যতগুলি যে আবাসন প্রকল্প হয়েছে, এটা সরকারি বা বেসরকারি, একটা আবাসিক প্রকল্পে তারা কি কোনো ড্রেন তৈরি করেছে? তারা করেছে রাস্তা, তারা করেছে সেখানে একটা শপিং কমপ্লেক্স, একটা সিনেমা হল। অর্থাৎ আপনার আমার এমন কাজগুলি করছে যে নেচার যে আমার কাছে আসবে এবং নেচারের যে ফ্লো হবে, সেই ফ্লোটাকে যে আমি পরিকল্পনা মাফিক তাকে এখান থেকে আমি উত্তরণ হব, সেইটার কোনো পরিকল্পনা আজ পর্যন্ত আপনি আমাকে একটা প্রজেক্টে দেখাতে পারবেন না, যেটা ডিআইটি হোক আর ব্যক্তিগতভাবে কোথায়ও নাই। উপরন্তু কি করেছি আমরা? উপরন্তু আমরা হাওর বলেন বা অন্য জায়গায় বলেন, আমরা কিন্তু তাকে আরো ভরাট করেছি। যেমন সিলেটের বন্যার ব্যাপারে বলি, আপনি সিলেটটা উপশহরটা ছিল একটা হাওর, তো সেই হাওরটাকে আমি কি করলাম, সেখানে একটা আবাসিক এলাকা করে ফেললাম। তো পানি তো তার ন্যাচারাল ফ্লোতেই সে আসবে, তা আসার পরে পানিটাকে আমাকে রাখার মতো একটা জায়গা তো আমাকে দিতে হবে, যে এই জায়গায় পানিটা থাকবে, থাকার পরে সে আস্তে আস্তে নামবে। পানি তো ওভারনাইট নামতে পারে না। সে বাংলাদেশটা একটা ন্যাচারাল স্লোপটা হলো
ফ্ল্যাট স্লোপ। ভারতের অংশটা যেরকম একটা হাই স্লোপ থাকে তখন তাদের কিন্তু দ্রুত পানি নামে, আমারটা হলো ফ্ল্যাট স্লোপ। আর আমার দক্ষিণ দিকে বঙ্গোপসাগর, আমি ইচ্ছা করলেও আমি দ্রুত পানি নামাতে পারবো না। তাহলে পানিটা একটা ধীর গতি নিয়ে পানিটা নামবে। তো তার জন্য যে পরিমাণ আমার জায়গা দরকার, যেখানে পানি স্টোরেজ ওয়াটার বডি দরকার, সেই ওয়াটার বডি আমরা কোথাও রাখি নাই, আমরা সব সেটাকে ফিল আপ করে ফেলছি। হয় ইন্ডাস্ট্রি করছি, কোথায় আবাসন করছি, রাস্তা করার সময় আমার ইচ্ছা মতো রাস্তা করছি। কিছু কিছু আমি মনে করি যে বাংলাদেশের এই ডেভেলপমেন্টের এবং এই যে দুর্যোগগুলির জন্য সবচেয়ে বেশি দায়ী হলো সরকারি প্রতিষ্ঠান। সরকারি প্রতিষ্ঠান আসলে কোনো পরিকল্পনাই করে না। আজকে আপনি যেমন বন্যায় যে হাওরের কথা বলছেন, আমি হাওরের সাথে চিটাগাংটাও বলি। চিটাগাংয়ের ব্যাপারে একটু পার্থক্য আছে এরকম যে চিটাগাংয়ের এই বছরে 3 দিনে বৃষ্টি হয়েছে 815 মিলিমিটার। এইটা আসলেই একটা আনইউজুয়াল। আচ্ছা, বছরে বৃষ্টি হয় সেখানে 3000 বা 3200 মিলিমিটারের মতো, সেখানে 4 ভাগের 1 ভাগ বৃষ্টিপাত হয়ে গেল 3 দিনে। তো এই যে আনইউজুয়াল সিচুয়েশন যেটা, এটাকে আপনি ট্যাকেল করাটা আসলেই খুব কঠিন। এটা আমি বলবো না যে এটা সরকার ব্যর্থ হয়েছে, আমি বলবো না, না এই ধরনের ঘটনা ঘটে না তা না। যেমন ফেনীরটা যেটা হয়েছে 24 সালে, সেই ধরনের ঘটনা ঘটতে পারে। এটা ওয়ান্স ইন এ 5 ইয়ার, ওয়ান্স ইন এ 10 ইয়ার, মেবি ওয়ান্স ইন এ 20 ইয়ার, এটা আসবেই ন্যাচারালি, এবং সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। কিন্তু প্রশ্ন হলো সেটা কতক্ষণ স্থায়ী হবে। এই যে জলাবদ্ধতা স্থায়ীটা, এই স্থায়ীটা কিন্তু এতক্ষণ হওয়ার কথা না। যে সময়টা 3 দিন ধরে নামছে না পানি, নামবে না কেন? চিটাগাংয়ের তো 3 দিকে সাগর আর নদী, একদিকে হলো পাহাড়, এত সুন্দর জায়গা, ন্যাচারাল স্লোপ ছিল। তাহলে কি হয়েছে? তাহলে আমরা কি করছি, যে খালগুলি ছিল সেটা ভরাট করছি। এবং এখন যে ডেভেলপমেন্টগুলি করছি, সে চিন্তা করে করছি না যে আমার, আপনি যদি মনে করেন আজকে থেকে 50 বছর আগের চিটাগাংয়ের অবস্থা, যে পাহাড়ি অঞ্চলগুলি ছিল সেখান থেকে যখন বৃষ্টি হইতো পানিটা নামতো কিভাবে, চারিদিকে ছড়াইয়া নেমে যেত, তাই না? তার কিন্তু একটা পথ ছিল। এখন আমি করলাম কি, প্রথম করলাম কি, সেখানে বড় বড় রাস্তা করলাম, ওই খুলশির মাঝখান যেটা বিরাট রাস্তা করলাম। তারপরে আমি করলাম একটা আবাসিক এলাকা করলাম। তারপরে আমি ওই হালি শহরে একটা আবাসিক এলাকা করলাম। এখন হালি শহরটা রাখা উচিত ছিল, হালি শহরের মধ্যে অন্তত আমি মনে করি যে 3 ভাগের এলাকা, 1 ভাগ এলাকা রাখা উচিত ছিল একটা ওয়াটার বডির জন্য। যদি আজকে ওয়াটার বডি থাকতো তাহলে কিন্তু ওই ওয়াটার বডির মধ্যে পানিটা আগে জমতো, জমার পরে সে সেখান থেকে চলে যেতে। আমি জায়গাটায় আলোচনা সেখানে আরেকটু বলি, যেমন চিটাগাংয়ের ব্যাপারে যেমন আছে আমার ইয়ারটা হয়, জোয়ারটা হয় দিনে 2 বার। তাহলে আমি যখন একটা ওপেনিং ওখানে রাখবো, সেই ওপেনিং ওইভাবে চিন্তা করে রাখতে হবে যে এই যে সময়টা, এই নির্দিষ্ট সময়ে আমাকে পানিটা পাস করতে হবে, ওপেনিংটা বড় রাখতে হবে, অথবা পাম্পিং এর প্রশ্ন আসতে হবে, সেই জিনিসগুলি আনতে হবে। এই যে পরিকল্পনাটা, সবচেয়ে বড় জিনিস হলো ঢাকা বলেন, চট্টগ্রাম বলেন, যে কোনো শহর বলেন বা বাংলাদেশে, শুধু বাংলাদেশ শহর না, অল বাংলাদেশেই পরিকল্পনাতে প্রথমেই রাখতে হবে যে আমি একটা মাস্টার প্ল্যান থাকবে, এই মাস্টার প্ল্যানে আমি ডেভেলপমেন্ট করব, সাথে আমার এই মাস্টার প্ল্যানের জায়গায় একটু আলোচনা করতে চাই। চট্টগ্রামের বিষয়টা যদি আলোচনা আসলোই, সেটাই জোয়ার ভাটার উপরে দোষ দেওয়া হচ্ছে বেশি। চট্টগ্রামের সিডিএ এবং সিটি কর্পোরেশন সবসময় যে জোয়ারের কারণে পানি যাচ্ছে না, জোয়ারের কারণে পানির এই সমস্যাগুলো হয়, মানে আমি জানি না এই একের উপরে দোষ চাপিয়ে দিয়ে এভাবে আসলে পার পাওয়া ঠিক পরিকল্পনার জায়গাটা আমি ইনামুল হকের কাছে শুনবো। একটা ছোট বিরতি নিয়ে আসি। দর্শক আপনাদের সঙ্গে থাকবেন, আপনারা আছেন প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানে। তো অতিথি হিসেবে আছেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান এবং জল পরিবেশ ইনস্টিটিউটের চেয়ারম্যান প্রকৌশলী ইনামুল হক। দুজনকে আবারও স্বাগত। ইনামুল হক, যে প্রশ্নটি করেছিলাম যে চট্টগ্রাম নিয়ে এত কিছু, এত হাজার হাজার কোটি টাকা, চট্টগ্রামের পানি, এটা এখন তো যেটা মাহফুজুর রহমান বললেন যে এবার বৃষ্টি হয়েছে ব্যাপক, এ কারণে জলাবদ্ধতা হতে পারে, কিন্তু প্রায় সময় তো দেখি একটু বৃষ্টি হলেই হাঁটু পানি হচ্ছে। হাজার হাজার কোটি টাকা, 5,000, 50,000 করুক না খরচ, সরকারে থাকলে তো ইচ্ছামতো টাকা তুলে নেওয়া যায়, টাকা খরচ করা যায়, বাজেট দেওয়া যায়, নিজের লোককে কাজ দেওয়া যায়। কাজ না হয় না, কাজের কাজ হয় না, না না কাজই হয় না, বিল আগে উঠে যায়, এরকম একটা ব্যাপার পরিস্থিতি। আমাদের কালচারটা এরকম। তো এখানে ঢাকা সিটিতে 1988 সালের বন্যার পর একটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছিল, সেটা বেড়িবাঁধ। এবং সেখানে এই ঢাকা সিটি চিন্তা করা হলো যে অনেক সময় বাইরে উঁচু পানি থাকবে, ছিল এক সময়, হ্যাঁ 97 সালে কিন্তু এটা হয়েছিল, তাই না, বহু লম্বা ধরে উঁচু ছিল। তারপরে ওই কিন্তু নিচে থাকে, নিচে যদি বন্যা হয়ে যায় বা তখন এই পানিটা বেরোতে পারে না, তখন পাম্প দিয়ে ডিএনডিতে যেটা আছে, ডিএনডি নেই, এখানকার জন্য প্রজেক্ট যেটা হলো, এবং সবচেয়ে বড় হলো গোড়াচাঁদবাড়িতে যে প্রজেক্ট, পাম্প তো এখন ওখানেও আছে। কোথায়? ডিএনডিতে, মানে নারায়ণগঞ্জের ওই জায়গাটা। ডিএনডি তো সেটা আলাদা, সেটা পাকিস্তান আমলের প্রকল্প। এটা এই যে করেছিল সেটাতে 3টে, একটা হলো কল্যাণপুরে পাম্প, একটা হলো ওটা কোথায়, দিয়াবাড়িতে হলো বড় পাম্প। আচ্ছা, দিয়াবাড়িতে গোড়াচাঁদবাড়ি যেটা তুরাগে ফেলে দেওয়া হতো, এই তো, হ্যাঁ না পানিটা তুলে। তো এটা কেন করা হলো? আরে ভাই, চট্টগ্রাম থেকে তো এ তো অনেক উপরে, ঢাকা সিটি
6 মিটার উপরে, তাহলে সেখানে কেন করা হলো? এখানে এরকম পাম্প, চট্টগ্রামে পাম্প বসানো হচ্ছে না। আমি বারবার বলছি, যেখানে যাই বৃষ্টি হোক আর যাই হোক না, একবার দুই বৃষ্টি হবে, জলবদ্ধতা হবে, পাম্প লাগবে। কারণ একটা দিনের অর্ধেক সময় সে ভাটা থাকে, অর্ধেক সময় সে জোয়ার থাকে, তখন সে পানিটা সত্যি বেরো না। এটা উনি যেটা তারা বলে এটা কারেক্ট, কিন্তু তোমার তো কাজের কাজ তুমি করছো না। ওখানে দুইটা পাম্প বসায়, পাম্প দিয়ে পানি তুলে বের করে দাও, করবে না। আমি তো দেখছি এটা করার এই দিকে তাদের কারোর লক্ষ্য নাই, বুঝছেন? এই হলো কারণ। চট্টগ্রামে তারা 5,000 কোটি কি 50,000 কোটি খরচ করুক না কেন, খালগুলো খুঁড়ে টুড়ে আবার নতুন করে বেঁধে টেঁধে দিক না কেন, হবে না। কারণ ওখানে সরু জায়গা, হ্যাঁ ওটা হবে না, কারণ সরু জায়গা। মহেশখালী খাল, মহেশখালী খালটা একটা ছোট জায়গা, সেখান দিয়ে সমস্ত পানি বেরোতে পারবে না। ওদিকে চাকতাই খালের একটা মুখ আছে, সে তো আরো ছোট, তাই না? এদিকে বোধহয় একটা ওই পশ্চিম দিকে একটা 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 খাল আছে, একটা খাল আছে, কোনো জায়গায় কোনো পাম্প নাই। আমি ভাই, লোকজন ডুবে মরছে, তুমি একটা পাম্প লাগাও না কেন? পাম্প লাগিয়ে একটা বসাও না কেন? এদের মনে হয় এখনকার যে প্রোগ্রামটা, এটাতে পাম্পের ধরা আছে। আরে প্রোগ্রাম আজকে এইবারে না 20 বছর ধরে 30 বছর ধরে পাম্প ধরা আছে। না, ওদের আছে আছে তো বুঝলাম, ওটা তো আগামী 20 বছরও থাকবে, এটা কোনো ব্যাপার না। আমার এটা আছে, হ্যাঁ আমার আছে। আমার প্রোগ্রামের মধ্যে 7টা কাজ আছে আমার, হ্যাঁ তালিকার মধ্যে আছে, কিন্তু 7 নম্বরে আছে। নতুন কাজ ঢুকে যায়, ওটা আরো পিছায় যায়, আরো পিছায় যায়, কাজের কাজ কিছু হয় না। ঠিক আছে, এটা হলো একটা উত্তরটা দিলাম, এর বেশি বলাটা উচিত না। আমি হাওড়ের ওই রাস্তাটা সম্পর্কে বলবো। তো ওই রাস্তাটা মাহফুজ ঠিকই বলছে যে হয়তো অবসরই পাওয়া যায়নি বা সুযোগই পাওয়া যায় না, যেটা কি হবে, কিভাবে এটাকে অনুমোদন নেওয়া যায় কিনা পানি উন্নয়ন বোর্ডের, মানে নিয়েছে, কিন্তু কথার ওটা কোনো সমস্যা করে না। কি জন্য করে না? প্রমাণ হলো যে ওই যে লম্বা যে রাস্তাটা, কয়টা ওপেনিং আছে, কয়টা খাল আছে, অত 10টা আছে, 20টাও থাকতে পারে। ওই গেলে অষ্টগ্রাম থেকে নিয়ে বাজিতপুর না কোথায় জানো ওই পর্যন্ত, ওখানে যে আছে গেলে এটা তো কম দূরত্ব না, অনেকগুলো খাল আছে, অনেকগুলো ওপেনিং আছে। সবগুলো যদি যোগ করা হয় কত বড় হবে, কয় কিলোমিটার হবে, দেখা যায় অন্তত 2-3 কিলোমিটার হবে, বা 4-5 কিলোমিটার হবে, বা তার বেশি। যাই হোক না কেন, ভৈরব ব্রিজের চাইতে বেশি হবে। ভৈরবে যে ওপেনিং, সে তো এতটুকু সরু, এবং সমস্ত পানিটা ওখানে যাই জমুক না কেন, সে তো ভৈরব হয়ে নামবে, তবুও বাধা দেওয়ার কে? আর এটা হলো ওই রাস্তাটা হচ্ছে ভাটি হাওড়ে, উজান হাওড়ে না। উজান হাওড়ে একটা রাস্তা ব্রিজ করার কারণে ওখানে যে শুরু হয়ে গেল না, খাল আছে, খালগুলো শুরু হয়ে গেল না, যে ওপেন থাকলে যেটা একদম খোলামেলা হয়ে যেত, ওপেন থাকলে ধীরে ধীরে যেত। ও ব্রিজ করাতে একটু দ্রুত যায়, আর কিচ্ছু না। আর যদি কোনো বাধা হয়ে থাকে, তাহলে দুই পাশের পানির লেভেল তারতম্য দেখলে বোঝা যাবে। আচ্ছা, এই ভেতরে যে পানিটা যাচ্ছে, সেটা 2 ধরনের ফ্লো হতে পারে, এটা সাবক্রিটিক্যাল অথবা সুপার ক্রিটিক্যাল। যদি বাধা পড়ে তাহলে সাবক্রিটিক্যাল ফ্লো হবে, আচ্ছা, আর যদি বাধা না পড়ে তাহলে তীর তীর করে চলে যাবে সুপার ক্রিটিক্যাল ফ্লো। সেখানে বাধার কোনো প্রশ্নই ওঠে না, সেখানে এবং দেখা যাবে স্পিড নাই, স্পিড থাকতে হবে তো 2 ফুট পার সেকেন্ড যদি হয়, স্পিড হয়, তাহলে সেটা নন ইরোডিং কত 2 ফুট পার সেকেন্ড সম্ভবত। তো এখানে 2 ফুট পার সেকেন্ড না, তার স্লো যাচ্ছে, তার মানে কোনো বাধাই নাই। কিন্তু যেটা নাকি যেখানে ভৈরব ব্রিজ আছে, সেখানে কিন্তু সেখানেও তেমন বাধা নাই, স্লো যাচ্ছে, কিন্তু সেখানে স্রোতটা দেখা যায়, বোঝা যায় বা এখানে এটা হচ্ছে। এখানে এই বাধার ব্যাপারটা নয়, এটা দৃশ্যমান, যে দেখছি যে একটা বাঁধ লেগে গেছে। আরে বাঁধটা কাজ করছে কি? রোডটা হয়ে গেছে, রোডটা কাজ করছে কি? ওর কয়টা ওপেনিং আছে, ওর হিসাবটা কি, কোথায় গিয়ে আটকাচ্ছে? ভৈরবের কথা বলবে না, ভৈরবে তো এতটুকু, সমস্ত পানি এত দূর থেকে আসতেছে, এত বড় হাওড়টা এত বড়, এরকম ওই সরু হয়ে ভৈরব আসতেছে, ভৈরবে সেখান দিয়ে বেরোচ্ছে। তুমি ভাই এখানকার কথা বলো, ওখানে অনেকগুলো রাস্তা করে বলেছে পানি আর নামতেছে না। আরে ভাই পানি তো নেমে বসে আছে, যাওয়ার জায়গা পাচ্ছে না, না যাচ্ছেও, সে তার যা যাওয়ার স্লো যাচ্ছে না, খুব একটা কিছু আসা যায় না। এটাতে হয় গেল, তাহলে বন্যা হচ্ছে কেন? বন্যা তো ওটা স্বাভাবিক, হাওড়ে বন্যা হবেই। আচ্ছা, হ্যাঁ, যেমন সিলেটে বন্যা তো হচ্ছে না, সিলেটে বন্যা হচ্ছে না, সিলেটে কোথায়? সিলেটে পাহাড়ি ঢলে হচ্ছে, এইটার জন্য তো না, এটা হচ্ছে পাহাড়ি ঢলে। হ্যাঁ, পাহাড়, সেটা তো বৃষ্টির কারণে হচ্ছে, এটা বৃষ্টির কারণে। এই যে এখানকার যে ওই হাওড়ের সঙ্গে সিলেটের কোনো সম্পর্ক নেই। কোথায় হাওড়ের ওই রাস্তা আর কোথায় সিলেট? সুনামগঞ্জের হাওরের একটা অংশ, না সুনামগঞ্জ এটা বহু দূরে। এটা হলো মিঠামইন অষ্টগ্রামের এই অঞ্চল। এখানে আসলে যে এফেক্টটা, যেটা ইনফ্যাক্ট এফেক্টটা কিন্তু কেউ অ্যানালাইসিস করেনি এই পর্যন্ত।
বিফোর কনস্ট্রাকশনও করা হয়নি, আফটার কনস্ট্রাকশনও কিন্তু অ্যানালাইসিস করা হয়নি। যদি এখানে অ্যানালাইসিসটা করা হয় এবং অবজারভেশন নেওয়া হয় তাহলে হয়তো বোঝা যাবে যে আসলে কতটুকু ইম্প্যাক্ট এখানে হচ্ছে এখন। তো সেটা এখনো নেওয়া হয়নি। যে খাল খননের কথা আমি ইনামুল হককে বলার চেষ্টা করলাম, আপনার কাছে শুনি যে খাল খনন, এই বন্যাগুলো প্রতি বছর আসছে, আমার তো পলি জমছে, পলিটা যদি আমি সরাতে পারতাম তাহলে নদী খাল যেগুলো ছিল যা আছে দখলের বাইরে গিয়ে, কারণ এনামুল হক দখল নিয়ে কথা বলতে চান না, দখলের বাইরে গিয়ে যা আছে সেটা যদি আমি একটু গভীরতা করতে পারতাম তাহলে কি আমার জিনিসটা স্পিডি হতো কিনা, স্বাভাবিক প্রক্রিয়া নামতো কিনা, নাকি ওদিকে গিয়ে আবার সমস্যা আছে? দুইটা আছে। একটা যেমন ধরেন এইবারের একটা সুবিধা আছে যে এইবার যে বৃষ্টি হলো এখন কিন্তু ওই সাগরে যেটা স্প্রিং টাইড যেটাকে বলি আমরা, অমাবস্যা এবং পূর্ণিমা, অমাবস্যা এবং পূর্ণিমার জোয়ারে কিন্তু পানি ফুলে ওঠে অনেক বেশি সাগরে, আবার নামেও অনেক বেশি। কিন্তু এইবার লাকিলি কিন্তু হচ্ছে মাঝখানে, অমাবস্যা এবং পূর্ণিমার মাঝখানটাতে হচ্ছে কিন্তু এখন। তো সেই হিসেবে কিন্তু পানির স্লোপটা আমাদের আছে। তো একটা হলো যে সাগরের জন্য যেটা হয়, যেটা 88 আমাদের হয়েছে, 98 হয়েছে, সেই সময় কিন্তু সাগরে পানি অনেক হাই থাকতো, হাই থাকলে পানি নামতে পারেনি, কিন্তু এইবার সেই অবস্থাটা এখনো হয়নি। তো আমি মনে করি যে আপনি যেটা বললেন, আমার নদীগুলি যদি প্রপারলি আমি খনন করতে পারি, এতে কোনো সন্দেহ নাই যে নদী আমি যদি প্রপারলি খনন করতে পারি, নদীর প্যাসেজকে আমি ক্লিয়ার করতে পারি, তাহলে ডেফিনেটলি পানি দ্রুত নামবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হলো আমি তো পারছি না দুইটা কারণে। একটা ওই এনক্রোচমেন্ট যেটা, এটা বলতে হবে আমাকে, না বললে হবে না। নদী এবং তার কানেক্টিং যেই তার ট্রিবিউটারি নদী বা খাল যেগুলি আছে, পানিটা তো প্রথমে আসে কোন জায়গায়, প্রথমে নদীতে পড়ে না, সে আসে একটা ভূমিতে, ল্যান্ডে, ল্যান্ড মাসে বৃষ্টিটা হচ্ছে, সেখান থেকে সে কানেক্টিং ছোট ছোট খাল দিয়ে গিয়ে বড় খালে, বড় খাল থেকে গিয়ে নদীতে পড়ছে। তো এই টোটাল রাস্তাটা যদি আমাকে ক্লিয়ার না করতে পারি তাহলে তো পানি নামবে না। আমি এক জায়গায় করলাম নদী, হয়তো মেইন নদীটাকে আমি ড্রেজিং করলাম, কিন্তু কানেক্টিং যেগুলি আছে সেগুলি আমি করলাম না, তাহলে কিন্তু আমার পানিটা নামতে দেরি হয়ে যাবে। আবার ওই যেখানে কানেক্টিং যেগুলি আছে সেখানে আমি বেশ কিছু কালভার্ট করে ফেললাম, রাস্তা করে ফেললাম লোকাল। এখন তো ধরেন মানে লোকাল গভর্নমেন্টের আন্ডারে যে ডেভেলপমেন্টটা হচ্ছে, তারা কিন্তু কোনো মাস্টার প্ল্যান বা কোনো প্ল্যানই ফলো করে না। ওই অমুক জায়গার চেয়ারম্যান সাহেবের বাড়ি, অমুক জায়গার মন্ত্রী মহোদয়ের বাড়ি, এটাকে আগে কানেক্টিভিটি আনতে হবে। তো সেটা করতে গেলে দেখা গেল যে এখানে ছোট খাল, মানুষের ইউজুয়ালি দেখলে আপনি শুষ্ক মৌসুমে দেখলে মনে হবে যে একটা ছোট্ট খাল, এটাতে কিছু আসা যায় না, কিন্তু বর্ষার রূপটা তো কেউ দেখে না। বর্ষার রূপে কিন্তু ওই ছোট খালটাই একটা বিরাট রূপ ধারণ করে। তো সেই পানিগুলি যখন আটকে যায়, তো আটকে গেলে তো সেই পানিটা নামতে পারে না। তো যেই কারণে আপনাকে একটা ডেভেলপমেন্ট যদি আসতে হয়, একটা নদী তার শাখা প্রশাখা যা আছে সবগুলি ট্রিবিউটারি ডিস্ট্রিবিউটারিকে নিয়ে একসাথে যখন আমি প্ল্যানিংটা করব এবং সবটাকে আমি যখন সেভাবে খনন করব, এবং সেখানে যে সমস্ত ব্রিজগুলি থাকবে সেই ব্রিজগুলির স্পেসিংকে আমি স্প্যানটা আমি বড় করে দিতে হবে এবং কালভার্টগুলি আমাকে প্রশস্ত করতে হবে, সেইভাবে যদি আমি আগাইতে পারি তাহলে তো বন্যা ম্যানেজমেন্ট করা, ফ্লাড ম্যানেজমেন্টটা আসলে কোনো এটা রকেট সায়েন্স না, কিন্তু এটা সম্ভব। এখন আপনি করতে গেলেই প্রথম বাধা আসবে কীরকম? কথার কথা আমি একটু যদি বলি, আপনি যেমন মনে করেন যে পুরাতন ব্রহ্মপুত্র 200-250 বছর আগে এই নদী চেঞ্জ হয়ে শিফট হয়ে ওইদিকে জেনাই নদী দিয়ে চলে গেছে, কিন্তু এই শিফট হয়ে যখন চলে গেল তারপর থেকে দিনে এনক্রোচ হচ্ছেই। তো এনক্রোচ হইতে হইতে এখন গিয়ে দেখা যাচ্ছে যে আমি ওই দিন গত 2 মাস আগে যখন গেলাম এটার মুখে, আমি গিয়ে দেখলাম যে 0.5 কিলোমিটার আছে। এখন এত বড় একটা নদী যেটা ছিল প্রায় 3 কিলোমিটারের প্রস্থ, এখন আপনি গিয়ে 0.5 কিলোমিটার আছে, 0.5 কিলোমিটার সব জায়গায় নাই। তা আমি যখন এটাকে খনন করতে যাব, এখন খনন কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো খনন এখন মাঝখান দিয়ে আমি খনন করে ফেলতে হবে না, আমাকে তো সেই নদীর স্পেসটাতে আনতে হবে। এনে যদি আমি খনন করি আর সেই খননটাকে আমি যদি রক্ষা করতে পারি, তাহলে তো আমি মনে করি যে ফ্লাড ম্যানেজমেন্ট করা বাংলাদেশে কোনো বিষয় না আর কি। প্রশ্ন হলো যে আমরা সেভাবে করবো কিনা, এবং যত প্রতিবন্ধকতায় আসুক সেই প্রতিবন্ধকতাকে আমাকে ফেস করতে হবে সরকারকে, এটা স্ট্রংলি করতে হবে। এটা যদি না করতে পারেন, আপনি ধরেন একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলি যে চায়না উন্নত হয়ে যাচ্ছে কেন? উন্নত হচ্ছে এই কারণে যে আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের একটা সমস্যা হলো কি, আমরা যে কোনো কিছুতেই আমরা সবাই প্রকৌশলী হয়ে যাই, সবাই ডাক্তার হয়ে যাই, সবাই সবকিছু বলে ফেলি। আপনি চায়নায় দেখেন তারা কিন্তু তর করে উঠে যাচ্ছে কেন? সে সিদ্ধান্ত যেটা নিবে সে সিদ্ধান্তটা পালন করবে, সেইখানে তার সায়েন্সকে বেস করে সে আগাবে, সে জনগণের কথায় সে আগাবে না। আর আমাদের এখানে হলো যে জনগণের কথায় আগাবেন, আপনি সায়েন্সকে নেচারকে আপনি আনবেন না, তো তাহলে ডেভেলপমেন্ট কেমনে হবে? ময়নামের কাছে একটা মানে ওই লেমনের মতো প্রশ্ন, আমরা প্রায় দেখি ড্রেজিং হয় না নদীতে, মাঝখানে ড্রেজিং করে আবার নদীতে ফেলে দিচ্ছে, এটা কেন? মানে বিষয়টা আমি জানি না, এটাই কি নিয়ম? এটা ড্রেজিং হলে কি ও সাধারণত উচিত হলো ফেলবে, ঠিকই আছে, কিন্তু ভাটিতে ফেলবে, এই হলো কথাটা। এবং এই ড্রেজিং যেটা করে সেটা হলো নেভিগেশন ড্রেজিং, এটা মনে রাখতে হবে। এটা কিন্তু নদীকে বাঁচানোর জন্য, পদ্মা নদীতে যেটা দৌলত দিয়ে ঘাটে এসে ড্রেজিং হচ্ছে, সেটাই আমরা তার ঘাটটা চালু করা। ঠিক তেমনি আমাদের সারা দেশে যে সকল নদীগুলোতে নেভিগেশন রুট আছে, একটা কিন্তু বলা আছে নেভিগেশন রুট আছে, বিআইডব্লিউটি এর নেভিগেশন রুট আছে, রুটগুলো কোথায় আটকে গেছে সেগুলো ক্লিয়ার করাটা আগে দরকার আমাদের। সেটাতে সিল্টিং হোক আর নন সিল্টিং হোক, মানে রিভার ফ্লো,
সিল্টিং অ্যান্ড নন সিল্টিং। যে নদীতে সিল্ট প্রবাহিত হয়, আমি নদীটাকে আগাগোড়া কেটে দিলাম, পরের বছর এটা ভরাট হয়ে যাবে, কারণ সিল্ট আসে। ও তো একটা পলি নিয়ে আসে, ও পলি ওখানে ফেলে দিয়ে চলে যাবে, ও একটা গর্ত ফেলে দিয়ে যাবে। তাই তো হবে। আমি যদি নদীটাকে অর্ধেক কেটে আর বলি যে আগামী বছর বাকি অর্ধেক করব, তো পরের বছর আর পাবে না। ওই কারণে গর্তটা যেটা আছে সেটা আগে সে ভরে তারপরে সে যাবে। কারণ সিল্টগুলো পলি তো শেষমেশ গিয়ে বঙ্গোপসাগরে যায়, তাই না? সেখানে গিয়ে আমাদের জমি বাড়াচ্ছে, আগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা যদি দেখি যে হ্যাঁ ড্রেজিং হচ্ছে, ভাটির দিকে ফেলছে কিনা দেখতে হবে, সে ভাটির দিকে ফেলছে কিনা। তার তো পাইপলাইন আছে, অনেক সময় সে ভাটির দিকেও ফেলে না, সে ডাঙাতেও ফেলে। ওদের সঙ্গে যদি কথা বলা হয়, ওর পাইপলাইন ধরে একটা অ্যারেঞ্জমেন্ট করে ডাঙাতেও ফেলা যায় এবং নিচু এলাকা ভরাট করা যায়। এটা নানা রকম ব্যাপার আছে। এটা নিয়ে একটা ভুল ধারণা থাকলে পরে আমরা ভুল বুঝবো আর কি। মাহফুজুর রহমান কিছু অ্যাড করবেন? এখানে আমি একটু বলি, এখানে ব্যাপারটা হচ্ছে যে ড্রেজিং তারা যেটা বললেন যে হ্যাঁ আমি লোকেশন স্পেসিফিক ড্রেজিংটা যেটা, এটা আসলে করা উচিত বর্ষাকালে, যখন নদীতে ফ্লো থাকে তখন যদি আমি এই স্পেসিফিকটা করি, করলে নদীতে যদি ফেলি, নদী সেটাকে নিয়ে যায় সাগরে। আর যদি সেখানে সেই ফ্লো না থাকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এখান থেকে পানিটা নিয়ে আমি আরেক জায়গায় ফেললাম, সেখানে একটা চর ডেভেলপ করলো। এই চর ডেভেলপের কারণে কি হলো জানেন, এই জায়গাটা হয়তো আপনার গভীর হলো, কিন্তু ওই চরের কারণে পানিটা আবার প্রবাহিত হইয়া যে কোনো নদীর এক পাশে তখন ভাঙন সৃষ্টি করে। তো এতে হয় কি, মানে লাভের চেয়ে ক্ষতিটা বেশি হয়। আর যে কথাটা অলরেডি বললো যে আমি যেটাকে খনন করলাম, আমাদের যেহেতু বড় বড় নদীগুলিতে প্রচুর সিল্ট আছে, পরের বছরই দেখা যায় এগুলি আবার ভরে যায়। তো আসলে খননটা আমি যদি মনে করি যে শুধু নেভিগেশন রুটকে কন্ট্রোল করে চিন্তা করে খনন করাটা উচিত না, আমি মনে করি যে রিভারটাকে লাইভ করতে হবে, ওই লাইভ কনসেপ্টে আমাকে খননে থাকা উচিত। আমি এই জায়গাটাই শুনতে হ্যাঁ, আর প্লাস সেডিমেন্ট ম্যানেজমেন্টটাকে আমার আনতে হবে আর কি সেখানে। সেডিমেন্টটাকে আমি কীভাবে ম্যানেজ করবো, কারণ সেডিমেন্ট কিন্তু একটা অ্যাসেট। সেই অ্যাসেটকে আমি কিন্তু না নিজে ব্যবহার করছি, না এক্সপোর্ট করছি, কোথাও করছি না। আমি কিন্তু দেখেন কথাটা যদি বলি, আমাদের তো পাথর লাগে, তাই না? পাথর আমরা নিয়ে আসি না বিভিন্ন দেশ থেকে? অবশ্যই। কিন্তু আমার এখান থেকে যখন আমি স্যান্ড এক্সপোর্ট করতে যাচ্ছি, তখন কিন্তু 10টা প্রতিবন্ধকতা, এই স্যান্ডের মধ্যে এই আছে, ওই আছে, এত কেমিক্যালস আছে। তো ওদের এখান থেকে যে পাথর আনি সেখানে নাই, কই তারা তো এরকম করে না। দুনিয়া সব দেশ থেকে পাথর আনছি, সিমেন্ট আনছি, ক্লিংকার আনছি, সব কিছুই করছি আমি। আর আমার এখান থেকে দিতে গেলে 10টা বাধা আসতেছে। ভালো কথা, যদি এখানে কিছু থাকেই কেমিক্যাল, তাহলে সেটাকে এক্সট্রাক্ট করে বাকিটাকে আমি এক্সপোর্ট করি, তাহলে তো আমার এটা একটা রিসোর্স। অথবা আমি এটাকে দিয়ে একটা ল্যান্ড ডেভেলপ করি, সাগরের মধ্যে একটা ভূমিকে রিক্লেম করি। আমি কোনোটাই করবো না, দেখা যাচ্ছে যে আমার পানিটাকে মানে বাড়িটাকে আমি এই জায়গাটায় একটু আলোচনায় আবার আসতে চাই। বালু খনন করে বিক্রি করা হচ্ছে, বিভিন্ন নদীর বিভিন্ন জায়গায় লিজ দেওয়া হচ্ছে, লিজ দিচ্ছে খনন করে বিক্রি করার জন্য। এবং এগুলো কতটুকু প্ল্যান্ড হয় আমি জানি না। আমি এই জায়গাটায় আলোচনায় আসতে চাই, কারণ আপনি এই মেঘনা নদীর পাড়ে দেখবেন অসংখ্য বালুর স্তূপ এসে ফেলা হচ্ছে মাঝখানে, এবং এই বালু মহাল দখল করার জন্য মারামারি, কাটাকাটি, কত কিছুই না হয়। এগুলো কি পরিকল্পনার অংশ আমি জানি না। আমি আলোচনায় আসবো। দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানে। আমন্ত্রণ আরেকবার প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানে। স্টুডিওতে অতিথি হিসেবে আছেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান এবং জল পরিবেশ ইনস্টিটিউটের চেয়ারম্যান প্রকৌশলী ইনামুল হক। দুজনকে আবারও স্বাগত। যে প্রশ্নটি করেছিলাম ইনামুল হক, এই যে বালু মহাল, বালু উত্তোলন, সেটার পাশাপাশি দখল একটা বিরাট ফোঁড়া হয়ে দেখা দিয়েছে। এগুলো সবসময় হচ্ছে তারা প্রভাবশালী, যেই সরকারি থাকুক, উচ্ছেদ তো করা যায় না। এটা একটা প্রভাবশালী মানে কি, সরকারে তাদের লোক থাকে সবসময় মানে কি, সরকারে তাদের লোক থাকে। এখন সরকারে মানে কি, সে যে দলই, আমি তো দলের কথা বলি না, তার দল থাকে তার না, তার লোক থাকে, এই হলো ব্যাপারটা, প্রভাবটা ওইখানে। আচ্ছা, জায়গা যেগুলো দখল করে সেগুলো সহজে তুলে দেওয়া যায়। যেমন একবার বুড়িগঙ্গার তীর দখল মুক্ত করার জন্য ঘটা করে একটা অভিযান হলো। আচ্ছা, ভালো কথা। আরে ভাই, দোকানপাটগুলো ভেঙে তুমি তুলে নিয়ে গেলে, ভেঙে দিলে ওটা তুমি ওই যে ডেব্রিজ যেগুলো আছে ওগুলো কোথায় ফেলবা সেটা কোনো প্ল্যান নাই। আচ্ছা, তারপরে নদী তো ভরাট হয়ে গিয়ে ও তো মাটি ফেলেছে, মাটি ফেলে নদীটাকে ছোট করেছে, ভরাট করে ফেলেছে। ওই মাটিগুলো তোমাকে তুলতে হবে, তো তোলার নাম নাই। পরে কি জানা গেল যে না, ওই এলাকাটা সরকারি পর্যায়ে একজনকে লিজ দেওয়া হবে। কারণ ওই আবার সেই লোক চলে আসলো, এক লোক নতুন দখলদার আসলো। সে নতুন দখলদার যে আছে, সে এসে হঠাৎ করে তো কাজ আরম্ভ করতে পারে না। সে পুরাতন দখলদারের সঙ্গে যোগ সদস্য করে একজন ম্যানেজ করে সে আবার একই অবস্থা। তো এটা একটা মানে এই যে দখল মুক্ত করতে হলে পারে মানে টোটাল এক ধরনের একটা থাকতে হবে। আরেকটা হলো যে এই দখলগুলোর ডেব্রিজ ফেলার
বা ইট ফেলার একটা প্রপার ডিসপোজাল চেন থাকা দরকার, সাপ্লাই চেন না, সাপ্লাই চেন তো আসে, ডিসপোজাল চেন থাকা দরকার। অ্যান্ড ডিসপোজাল চেন এখন আমরা কি হয়েছে, ঢাকা থেকে এখন আমি যখন প্রায়ই আমি মাসে একবার চুয়াডাঙ্গা যাই, ঢাকা থেকে গাবতলী থেকে ছেড়ে একেবারে সাভার পর্যন্ত, বিশেষ করে বলিয়ারপুর, এখানে নাক বন্ধ করে চলতে হয়। কি যে আমি তখন চিন্তা করি যে আগে তো এখানে ময়লা ফেলার জায়গাটা ছিল একটু দূরে, ওই যেতে যেতে দেখা যেত দূরে একটা পাহাড় আছে, দূরে একটা পাহাড়, এখন তো দেখি রাস্তার ধারে। আমি দেখলাম যে ঠিক আছে, বিগত 30 বছর যাবত এখানে পলিউশন দূর করার জন্য কিচ্ছু হয়নি, আগামী 30 বছর হবে না বা 20 বছর হবে না, এবং ঢাকা সিটির গুলশান, বনানী, ধানমন্ডি সব জায়গায় রাস্তায় ময়লা পড়ে থাকবে, ফেলার লোক থাকবে না। জায়গা থাকবে না, না লোক থাকবে না? না, ফেলার লোক থাকবে না, জায়গার লোক আছে, মানে অফিসের লোক আছে, কিন্তু সেটা ফেলার জায়গা নাই। সমস্ত জায়গায় গন্ধে সারা সিটিটা একটা গার্বেজ জায়গা হয়ে যাবে। কারণ এগুলো এটা কি বুঝলাম না। আজকে ওই যে সেটা বললাম, চট্টগ্রামে 30 বছর যাবত একটা পাম্প হাউস ওখানে আছে বন্যা দূর করার, আর ঢাকা সিটিতে সলিড ওয়েস্ট থেকে পাওয়ার জেনারেশনের 40 বছর ধরে প্রোগ্রাম। এটা একটা উদ্বোধন হয়েছে, উদ্বোধন তো 40 বছরে 4বার উদ্বোধন হয়েছে। এটা বোধহয় আগামী মাস থেকে কি ওটা কাজ শুরু হবে, আগামী মাস বোধ হয়। এটা ভালো শব্দ, বিদ্যুৎ পাওয়া যাবে। বিদ্যুৎ আগামী মাসে ইম্পসিবল, সেটা স্ট্রাকচারই হয়নি তো বিদ্যুৎ পাবে কেমন? হয়েছে সম্ভবত, না স্ট্রাকচার হয়নি এখনো। আচ্ছা, আমি তো স্ট্রাকচার হয়নি। হ্যাঁ, ওখানে এটা একটা, আমি এটা বললাম জিনিসটা হলো যে যেটা কাজের কাজ সেটা প্রায়োরিটি 1 নম্বরে না, সেটা তালিকার মধ্যে আছে ওই নিচে অনেক অমুক মিনিস্টারের কাজ, অমুক কাজ, অমুক প্রভাবশালীর কাজ, ওই কাজগুলো আগে হচ্ছে। তো এগুলো বালুমহলটা, বালি তো আমাদের একটা অ্যাসেট, হ্যাঁ, এটাকে অবশ্যই এটাকে প্রপার জায়গায় ব্যবহার করতে পারে। মাহফুজ যেটা বলছেন, যেটা আমাদের কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসেবে খুব ভালো মতো ব্যবহার হতে পারে, হচ্ছেও না তা না, হচ্ছে, কিন্তু সেটা সত্যিই প্রভাবশালী মহল, এটা আমাদের জন্য একটা বাধা। এবং আমাদের যারা দপ্তরে কর্মকর্তারা বসে আছেন অকার্যকর বা অকর্মণ্য। জি, মাহফুজুর রহমান। যে বালুমহলটা যেটা বলছেন, যে আসলে যে বালুমহলটা লিজ দেওয়া, প্রথম প্রশ্ন হলো যে লিজটা দিচ্ছে কে? লিজটা দিচ্ছে জেলা প্রশাসন। এখন জেলা প্রশাসন কি এই নদীর মরফোলজি জানে? জানে না। কোথায় বালু আছে সে কি জানে? জানে না। ওই যারা বালু তোলে, সে তার সুবিধা মতো জায়গায় কোথা থেকে তুললে তার বেনিফিট করবে, সে গিয়ে তাকে ইনফ্লুয়েন্স করে জেলা প্রশাসনকে, করে ওই জায়গাটা সে লিজ নেয়। কিন্তু নেয় সে একটা জায়গা, কিন্তু কাটে সে বিভিন্ন জায়গায়। এখন নদীটা হলো একটা নদীর নদী একটা লাইভের মতো, একটা জীবন্ত ইয়ের মতো। সে বালি নিয়ে আসে প্রতি বছর, আর এক জায়গায় বালি পড়ে, আর জায়গায় হয়তো স্কাওয়ার হচ্ছে, ভাঙে। এখন সে যে বালিটা এক জায়গা থেকে নিচ্ছে, এক জায়গায় বালি খনন করতে করতে সে এখানে মাইনিং করে ফেলছে। মাইনিং করার পরে পরবর্তী দেখা যায় যে পরবর্তী বর্ষাতে যখন বন্যা আসে, প্রথমেই দেখা যায় যে নদী ভেঙে ওই তীর ভেঙে চুরমার করে ফেললো। এখন প্রথম প্রশ্ন হলো, তাকে যে অনুমতিটা দিল, এটা কোনো সাইন্টিফিক বেসিস ছাড়া, কোনো হাইড্রোমরফোলজিক্যাল অ্যানালাইসিস সেখানে করা হয় নাই, এবং করার জন্য যাদের আছে তাদের কাছে কেউ যায়ও না। 1 2 নম্বর হলো, যে নিচ্ছে সে সেটার প্রয়োগটা অপপ্রয়োগ করতেছে, এবং সে খুব ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি, আপনি তাকে আটকাতে পারবেন না। এবং সে এই বালি তোলার জন্য দেখা যায় যে আমাদের যমুনার পাড়ে যে বাঁধগুলি আছে, বাঁধের নিচে দিয়ে সে পাইপ ঢুকাই ফেলতেছে অলরেডি, এবং সেই পাইপটা তাকে যে আপনি বাধা দিবেন, সে বাধা দেওয়াটাও কষ্টকর হয়ে দেখা যাচ্ছে। এখন আমি মনে করি যে বাংলাদেশের তো আসলে সমস্যাটা এই জায়গায় না, সমস্যাটা হলো যে বাংলাদেশে প্রত্যেকটা অপকর্মের সাথে জড়িত হলো যে ক্ষমতাসীন, মানে এখন যারা ক্ষমতাসীন, আবার এই ক্ষমতা গেলে পরে যারা আসবে তারা আবার ক্ষমতাসীন, অর্থাৎ এমন একটা গ্রুপ আছে যে পাওয়ার ফোর্স, তাদের জন্য আসলে কোনো কিছু এই দেশে করা যাচ্ছে না। তা আমি মনে করি যে বাংলাদেশের উন্নয়নের প্রথম শর্ত হওয়া উচিত যে এইটাকে ভাঙতে হবে। আপনি যখন এটাকে ভাঙবেন, এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো, যে কাজের জন্য যে কাজই তাকে আপনি ইনভলভ করতে হবে। এখন আপনি একজন জেলা প্রশাসকের দিক ভালো কথা, জেলা প্রশাসকের আন্ডারে থাকুক, কিন্তু জেলা প্রশাসক ইজ নট দ্য অথরিটি টু সিলেক্ট দ্য এরিয়া। সেই এরিয়া সিলেক্ট করতে হবে তাকে সাইন্টিফিক বেসিসে রিভার মরফোলজিকে স্টাডি করে দিয়ে করতে হবে। তো এইভাবে যদি আপনি করেন, নদীগুলো পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে না, নদীগুলি পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে না, পানি উন্নয়ন বোর্ড নদীর ব্যবস্থাপনার আন্ডারে, কিন্তু জলমহলটা আবার ডিসি, সরি, জলমহল এবং বালুমহল এগুলি কিন্তু ডিসি দিচ্ছে। কারণ পানি উন্নয়ন বোর্ড যেটা করে নদীর স্থির যখন কি হয় জানেন, পানি উন্নয়ন বোর্ড তাও নিজে করতে পারে না। কি হয়, অমুক জায়গাতে ভাঙতেছে, ওই মাননীয় এমপি মহোদয় অথবা মন্ত্রী মহোদয় বললো যে ওইখানে একটা প্রজেক্ট নেওয়া লাগবে, দ্রুত ওইখানে একটা প্রজেক্ট তৈরি করে পানি উন্নয়ন বোর্ড ওই জায়গাটাকে প্রোটেক্ট করতেছে। এখন পানি উন্নয়ন করতে হলে একটা ইমপ্লিমেন্টিং এজেন্সি, এখন তাকে যেভাবে আপনি ডিরেকশন দিবেন সে সেভাবেই কাজ করবে। সে তো আসলে অনেকেই মনে করে যে পানি উন্নয়ন বোর্ড এটা করতেছে, আসলে পানি উন্নয়ন বোর্ড জিনিসটা করতেছে না। পানি উন্নয়ন বোর্ড একটা ইমপ্লিমেন্টিং এজেন্সি, করছে আমাদের রাজনৈতিক ব্যক্তিরা,
করছে আমার সরকার। এখন সরকার যদি প্রতিটা কাজে, আমি মনে করি যে আমি কথাটা বললাম না যে পানি সম্পদের ব্যবস্থাপনা ছাড়া আপনি যা কিছুই করেন না কেন কোনোটি একশোই হবে না, এটা কোনোদিনও হবে না এটা বাংলাদেশে। তো সুতরাং আমাকে প্রথম চিন্তা করতে হবে যে প্রতিটা রিভার একটা বেসিন আছে, প্রতিটা রিভার, মেইন রিভার, তার ডিস্ট্রিবিউটরি রিভার, তার ট্রিবিউটরি রিভার, তার সিস্টেমটাকে ধরে একটা ডেভেলপমেন্ট প্ল্যান আমাকে করতে হবে। যেমন যমুনা যদি আমি করি, যেমন যমুনার রাইট ব্যাংকে আপনি ধরেন দুধকুমার, ধরলা, তিস্তা, ঘাগট, তারপরে ওই বড়াল, এইটাকে ধরবে রাইট ব্যাংকে। আর লেফট ব্যাংকে আছে, আমার লেফট ব্যাংকে আছে ডিস্ট্রিবিউটরি যেগুলি আছে, যেমন ধরেন ওই ইয়েগুলি, ওই ধলেশ্বরী, ইসামতি, এইভাবে এইগুলিকে নিয়ে এই টোটাল পানিটা আমার কোন জায়গা থেকে আসতেছে, কোন দিকে যাচ্ছে, এই টোটালটাকে নিয়ে যখন আমি একটা সিস্টেম, প্রতিটা সিস্টেমকে ডেভেলপ করে আমাকে একটা ওয়াটার ম্যানেজমেন্ট ইউনিট তৈরি করতে হবে। ওই ইউনিটে আমি যখন একটা প্ল্যান করব, ওই প্ল্যানে আমি যখন আগাবো যে হ্যাঁ এইভাবে করলে আমার এইখানে এই এফেক্টটা হবে, ওইটাকে আমি এইভাবে অ্যাড্রেস করব, দিস ইজ দ্য সিস্টেম। আসলে ওই সিস্টেমটা করতে হবে, অথরিটি দিতে হবে পানি উন্নয়ন বোর্ডকে। আপনি যদি পানি উন্নয়ন অথরিটিটা দেন এবং দেওয়ার পরে তাকে সেই সাপোর্টটা দেন এবং তাকে তার টেকনোলজিকে ডেভেলপ করতে দেন এবং তাকে ফান্ডিং দিতে হবে। এই সবগুলি দেওয়ার পরে যখন দেখা যাবে যে সে একটা পরিকল্পনা নিয়ে আগাচ্ছে, তখন অন্য অন্য সাপোর্টিং অর্গানাইজেশনের একটা কোঅর্ডিনেশন লাগবে। যেমন পানি উন্নয়ন বোর্ড যখন একটা কাজ করতে যায়, একটা পরিকল্পনা করলো, মাঝখান থেকে বিএডিসি করলো কি একটা খালের মধ্যে একটা ইয়ে বসাই দিল, কালভার্ট বসাই দিল, অথবা একটা রাবার ড্যাম বসাই দিল, এলজিডি আর একটা বসাই দিল। তখন দেখা গেল যে আপনি নদীটা খনন করতে যাবেন, এই নদী খনন করার দরকার এই কারণে, আমরা যে বললেন কথা নদীর খননটা, নদীগুলি আজকের থেকে যদি 40 বছর 50 বছর আগে দেখেন আর এখনকার নদীগুলি দেখবেন যে কোনো জায়গাতে 20 ফিট পর্যন্ত ভরাট হয়ে গেছে, কোনো জায়গায় 10 ফিট। তাহলে নদীটা যখন খনন করতে যাব, মাঝখানে কি হয়েছে, এই গত 50 বছরের মধ্যে ওই নদীর মধ্যে দেখবেন যে 10টা ব্রিজ হয়ে গেছে, কতগুলি রাবার ড্যাম হয়ে গেছে। এবং তারা করছে কোন জায়গায়, এই নদীটা ছিল বেডটা এইখানে, এটা চর পড়তে পড়তে নদী ভরাট হয়ে যেতে এখানে আসছে, তারা এই লেভেলে এসে রাবার ড্যাম করছে, ব্রিজ করছে। আমি যখন এটাকে খনন করতে যাব, দেখা যাবে যে সব ব্রিজ ভাঙতে হবে, সব রাবার ড্যাম ভাঙতে হবে এখন। দ্যাটস ওয়াই আমি বলি আসলে কাজ তাকে দিয়ে সেই কাজটা করা উচিত। মাহফুজুর রহমান, অনেক ধন্যবাদ। প্রকৌশলী ইনামুল হক, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, কৃতজ্ঞতা আপনাদের প্রতি। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। শেষ করছি আজকের প্রযুক্তি বাংলাদেশ। ডিবিসির সঙ্গে থাকবেন।